এই লোকটি সরকার পক্ষের একজন আইনজীবী। একাধারে ২৭টির বেশি কেসে জয়লাভের রেকর্ড আছে তার। সে এইরকম একজন স্বনামধন্য লোক হয়েও এখন জেলের আসামি। সে মূলত ষড়যন্ত্রের শিকার হয়েছে, আর তাকে ফাঁসিয়েছে কিছু ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা। তার সুনামের পাশাপাশি একটা বাজে স্বভাব হচ্ছে সে খুব হিংস্র স্বভাবের আইনজীবী। কেন তাকে এই রকমের হিংস্র বলা হয় সেটা তো গল্পেই জানা যাবে। তবে তার বুদ্ধির জোর ছিল প্রচুর। সে যখন বুঝতে পারে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখন সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে। আর এই পরিকল্পনা করেছিল জেলের মধ্যে বসেই। আসন জেনে নেয় কেন তাকে ফাঁসানো হয়েছিল, আর কিভাবে জেলের মধ্যে থেকে এত বড় একটা চক্রান্ত ধরতে পেরেছিল। এই গল্পের শুরু হয় একটা কাজের স্থান থেকে। সেখানে একটা রিসোর্ট তৈরির কাজ চলছিল, কিন্তু এর জন্য কোনো সরকারি অনুমতি ছিল না। সরকার চেয়েছিল ওই জায়গায় অতিথি পাখিদের জন্য একটা আবাসস্থল তৈরি করতে, কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে জায়গাটা দখল করে নেয় এবং সেখানে রিসোর্ট বানানো শুরু করে দেয়। এটা দেখে পরিবেশবাদী বা সমাজকর্মীরা এর প্রতিবাদ করতে রাস্তায় নামে। তারা সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। অন্যদিকে কিছু গুন্ডা আসে সেখানে ঝামেলা পাকাতে, যাতে সবাই ভয় পেয়ে চলে যায়। তাদেরকে একজন নেতা ভাড়া করে এনেছিল। সে সবাইকে নির্দেশ দেয় সেখানে গিয়ে ঝামেলা করে পুরো পরিবেশটা নষ্ট করে দিতে। তার নির্দেশ মতো লোকগুলো সেখানে গিয়ে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করে দেয়। এই শান্তিপূর্ণ মিছিলটা এক ধরনের সহিংস রূপ নেয়। সেখানকার পুলিশও তাদের উপরে কাজ করা শুরু করে এবং ওই দাঙ্গাবাজদের মারতে শুরু করে। কিন্তু ওই দাঙ্গাবাজরা একজন পুলিশ সদস্যকে মারাত্মক আহত করে। পুলিশ সেই লোকটাকে আটক করে ফেলে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে থাকা নিরীহ প্রতিবাদকারীদেরকেও গ্রেফতার করে। এই পুরো ঝামেলাটা আসলে ছিল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে ছিল সেই নির্মাণ প্রকল্পের একজন ব্যবসায়ী, যার নাম হলো হিউসুক। সে ওই গুন্ডাদের ভাড়া করেছিল, আর তারাই শান্তিপূর্ণ আন্দোলনটাকে নষ্ট করে দেয়, যার কারণে সব পরিবেশ কর্মীকে গ্রেফতার হতে হয়। এর ফলে এখন সেই ব্যবসায়ীরা কোনো ঝামেলা ছাড়াই রিসোর্টটা বানাতে পারবে। এই ঘটনায় পুলিশের একজন কর্মী গুরুতর আহত হওয়ায় পুলিশ ভালোভাবে তদন্ত শুরু করে। তারা জানতে পারে যে সেখানে কিছু গুন্ডা এসে এই ঝামেলা করেছিল, আর এর পেছনে আছে সেই প্রকল্পের একজন ব্যবসায়ী হিউসুক। এরপরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে আনে, কিন্তু হিউসুক পুরো ব্যাপারটাকে অস্বীকার করে। সে বলে যে সে কোনো দোষ করেনি। সেই সময় সেখানে পাবলিক প্রসিকিউটর বাগচি উপস্থিত ছিল, আর এই বাগচি হলো এই গল্পের প্রধান চরিত্র। এই মামলায় একজন পুলিশ আহত হয়েছে, আর এমন সব কেসগুলো রাষ্ট্রপক্ষের উকিলদেরই দেখতে হয়। এই কেসের দায়িত্ব এসে পড়ে বাগচির উপর। বাগচি এসে পুলিশকে বলে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সে শুধু ওই হামলাকারীর শাস্তি নিশ্চিত করবে না, বরং কঠোর জিজ্ঞাসাবাদ করে তার পেট থেকে সবার নাম বের করে নেবে যারা এর পেছনে আছে। বাগচি একদম আলাদা, সে অন্য উকিলদের মতো নয়। এই কথা শুনে হিউসুক আবার রেগে ওঠে আর বলে এত বাড়াবাড়ি ভালো নয়, এর পরিণতি একদম ভালো হবে না। তবে বাগচিও হাল ছাড়ার পাত্র নয়, সে এই বিষয়ে সত্যতা বের করেই ছাড়বে। এমন সব কথা শুনে হিউসুক বলে নিজের ক্যারিয়ার উন্নতি করতে চাইলে এসব ঘাটাঘাটি বন্ধ করো। এই কথা শুনে বাগচি আবার হিউসুককে মারতে শুরু করে এবং বলতে থাকে 11 বছর কষ্ট করে সে আজ পাবলিক প্রসিকিউটর হয়েছে। এরপরে যদি তাদের মতো এমন অসৎ ব্যবসায়ীদের না থামাতে পারে তাহলে ব্যাপারটি ভালো দেখায় না, আর সে রাগে সেই ব্যবসায়ীকে মারধর করে। এসব ব্যবহারের জন্যই বাগচিকে সবাই ভায়োলেট প্রসিকিউটর বলে ডাকে, কিন্তু সে সত্যর পক্ষে, আর এই কারণে তার শত্রুর অভাব নেই। এই জন্য বাগচিকে অনেক ঝামেলায় পড়তে হয়। এরপরে ডেপুটি চিফ প্রসিকিউটর জোগেল নামের এক লোককে দেখানো হয়। তার অধীনে বাগচির মতো অনেক প্রসিকিউটর কাজ করে। এই জোগেলকে উপর মহল থেকে ফোন করা হয়। তাকে জানানো হয় বাগচি আজ অনেক বড় ব্যবসায়ীকে মেরেছে, তাকে যেন সাবধান করে দেওয়া হয়, আর এই কেসটিকে যেন স্বাভাবিক দেখে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। এই জোগেল উপর মহলের মতো কাজ করত, তাই সে বলে যেভাবে হোক বাগচিকে সে ওই কেসটি নিয়ে এগোতে দেবে না। ওই দিন রাতে খাওয়ার সময় জোগিল এটা নিয়ে বাগচির সঙ্গে কথা বলে। জোগিল বাগচির কাছে জিজ্ঞাসা করে সে কেন ওই ব্যবসায়ীকে মেরেছে, সে কি শুধরাবে না? শুধু তার জন্যই বারবার উপর মহল থেকে কথা শুনতে হয়। এরপর জোগিল আরো বলে এই কেসটা তোমার করতে হবে না, এটা আমি অন্য কাউকে দিয়ে দেব। এটা শুনে বাগচি তার কথা রাজি হয় না এবং বলে এই কেসটা সে কোনোভাবেই ছাড়তে পারবে না, আর সে বলে এর সঙ্গে যুক্ত সব বড় ব্যবসায়ী আর নেতাদের টেনে কাঠগড়ায় তুলবে। এটা শুনে সেখানে থাকা সবাই বাগচির উপর অনেক রেগে যায়। পরের দিন সকালে বাগচি থানায় চলে আসে সেই হামলাকারীর কাছে। এই হামলাকারীর নাম হলো লি। থানায় গিয়ে প্রথমে সেখানে থাকা সব পুলিশকে বাগচি সরিয়ে দেয়। সেখানে গিয়ে লিকে জিজ্ঞাসা করে ওই পুলিশকে একটা লোহার পাইপ দিয়ে মেরেছো, তবে সেই ঘটনাস্থান থেকে কোনো লোহার পাইপ পাওয়া যায়নি। এর মানে লি কোনো প্রতিবাদীর লোক ছিল না, ওইখানে ঝামেলা করতে বাইরে থেকে ওই লোহার পাইপ নিয়ে এসেছিল।
আর ওটা দিয়ে সে পুলিশের মাথায় জোরে আঘাত করেছে। এখন প্রশ্ন হচ্ছে কে তোমাকে পাঠিয়েছে, এর পেছনে কে আছে? লি কিছুই স্বীকার করে না, বারবার নিজেকে পরিবেশ কর্মী বলতে থাকে। আর এই কথা বিশ্বাস করাতে সে বাগচিকে কিছু কথা বলে। রাশিয়া থেকে অতিথি পাখিরা 15 দিন উড়ে কোরিয়ার ওই জায়গায় আসে, আর সেখানে প্রকল্পটি করা হচ্ছে। এই পথে সেই পাখিরা কোথাও থামে না, শুধু ওই জায়গাতে এসেই থামে। তাই ওখানে একটা বন্যা বানিয়ে যদি রিসোর্ট বানানো হয় তাহলে ওই পাখিগুলো তো মারা যাবে। এসব তো ঠিক না, তাই আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু সেই আন্দোলন চরম পর্যায়ে যাওয়ায় পুলিশের এমন অবস্থা হয়েছে, এর বেশি কিছু নয়। এসব কথা শুনে বাগচি অবাক হয়ে যায়, কারণ এমন বর্ণনা লি কিছুতেই বানাতে পারে না। বাগচি বলে এসব তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। এরপর বাগচি লিকে তার শার্ট খুলতে বলে, তবে লি এটা করতে চায় না। আর আবার বাগচি ভায়োলেট হয়ে যায়। সে পিটিয়ে তার শার্ট খুলে ফেলে, আর তার শরীরে অনেক ট্যাটু দেখতে পায়। কোরিয়া সহ জাপান, চীন, থাইল্যান্ড এই দেশগুলোতে যেসব গ্যাং আছে তারা নিজেদের ওই গ্যাংয়ের প্রতি বিশ্বস্ততা দেখাতে এসব ট্যাটু করে। আর এখানেই প্রমাণ হয়ে যায় লি কোনো পরিবেশ বান্ধব কর্মী নয়, সে একজন গ্যাং সদস্য। আর এই প্রমাণটা দেখে তাকে কোর্টে দোষী প্রমাণ করা হবে। এরপর তাকে রিমান্ডে নিয়ে অন্য সদস্যের নামও বের করা যাবে। এই লি ছেলেটি আবার হাঁপানি রোগী। পরের দিন ইয়াংমিং নামের আরেক প্রসিকিউটর বাগচির কাছে আসে। জোগিল তাকে পাঠিয়েছে বাগচির থেকে ওই কেসটি নিয়ে নিতে। এসে সে বাগচিকে জিজ্ঞাসা করে কেন সে সারা রাত লিকে জিজ্ঞাসাবাদ করেছে। এসব একদম উচিত না। ইয়াংমিন তার কাছে তথ্যসহ কেসটি হস্তান্তর করতে বলে। কিছুক্ষণ পর বাগচি লিকে নিতে আসে, আর দেখে কোনো গার্ড সেখানে নেই। সেখানকার সিসিটিভিও চলছে না, আর লি কোনো কথা নেই, সে একদম নিস্তব্ধ। তাকে ধরে দেখে তার কোনো স্পন্দন পাওয়া যাচ্ছে না, তাই তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। কিন্তু বাগচি দেখে যে লি বেঁচে নেই, মারা গেছে। আর এবার বাগচি ফেঁসে যায়, কারণ গতকাল সারা রাত বাগচির কাছে জিম্নে ছিল লি, আর বাগচি তাকে নির্যাতন করেছিল। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধে। আবার লি মারা যাওয়ার দায় বাগচির উপরে এসে পড়ে। এইদিকে ওই ঘটনাকে মিডিয়া খুন হিসেবে তুলে ধরে, আর এটা প্রচার করে বেড়ায় যে বাগচি তার জিজ্ঞাসাবাদ করার সময় টর্চার করে লিকে মেরে ফেলেছে। অন্যদিকে পুরো প্রসিকিউটরের লোকেরা এমন মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে এবং সবার কাছে বাগচির হয়ে ক্ষমা চায়। এরপর আরও প্রমাণ হয় যে এই মৃত্যুর পেছনে বাগচি আছে। এরপর এটা নিয়ে তদন্ত হয়, কোর্টে কেস আসে, কিন্তু সবাই বাগচিকে দোষারোপ করতে থাকে। পুলিশ বলে বাগচি তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। তবে এই বাগচির কাছে এটা নতুন না, সে আগেও এমনটা করেছে। এদিকে বাগচি শুধু নিজের হয়ে এটাই বলতে পারে তার এমন সামান্য মারের জন্য যাই হোক না কেন কেউ মারা যেতে পারে না। লির শ্বাসকষ্ট ছিল, হয়তো প্যানিক অ্যাটাকের জন্য তার মৃত্যু হয়েছে। কিন্তু ডাক্তার এবং লির সহকর্মীদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে লির কোনো শ্বাসকষ্টই ছিল না, সে ভালোই ছিল, তাকে নির্যাতন করেই মারা হয়েছে। এসব মিথ্যা, আর এটা স্পষ্ট যে সবাই বাগচিকে ফাঁসিয়েছে। কোনো এক চক্র আছে, তারা এই ষড়যন্ত্র করে বাগচিকে ফাঁসিয়েছে। এরপর বিচারক বাগচিকে একজন ব্যক্তিকে নির্যাতন করে মেরে ফেলা এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে 15 বছরের কারাদণ্ড দেয়। বাগচিকে এমন এক কারাগারে পাঠানো হয় যেখানে বাগচির জন্য শাস্তিপ্রাপ্ত অনেক আসামি সেখানে রয়েছে। যে রুমে বাগচিকে দেওয়া হয় সেখানে এমন 4-5 জন আসামি ছিল, তারা বাগচির মুখ বেঁধে তাকে মারতে থাকে। এরপর থেকে ওই আসামিরা তার উপরে টর্চার করতে থাকে। ওই জেলে সেই সব আসামিরা এক এক সময় এসে সবাই তাকে মারধর করে যায়। এদিকে প্রসিকিউটর জোগিল গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, আর তার গাড়িটি ওই পুলিশটাই চালাচ্ছে, যে কিনা সেদিন জিজ্ঞাসাবাদ করার সময় সেলের পাশেই ছিল। সেই পুলিশের অধীনেই লিকে রাখতে দেওয়া হয়েছিল। আর জোগিলের সঙ্গে এই পুলিশের অনেক ভালো সম্পর্ক আছে। ব্যাপারটা অনেক সন্দেহজনক। ওই পুলিশটি জোগিলকে একটা খাম দেয়, আর ওটার ভেতরে একটা ইনহেলার ছিল। এটা বের করে জোগিল তাড়াতাড়ি সেটা নদীতে ফেলে দেয়। এটা দেখে স্পষ্ট হয়ে যায় আর যাই হোক লির মৃত্যু বাগচির মারের কারণে হয়নি, সে হয়তো শ্বাসকষ্টেই মারা গেছে। আর এটা জোগিল এবং ওই পুলিশ সাথীর মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়। সে বাগচিকে ফাঁসানোর জন্য হয়তো এসব করেছে, এমনকি তাকে শাস্তি দেওয়ার জন্য এটা করতে পারে। তবে ভাবার বিষয় হলো কেন জোগিল তারই অধীনে থাকা একজন প্রসিকিউটরকে এমনভাবে ফাঁসাবে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? আর লি বা কেমন করে মারা গেছে, তাকে কি কেউ খুন করেছিল? এর পেছনে ওই ইনহেলারও কি সম্পর্ক? সামনে এর সত্যতা জানতে পারবো আমরা। প্রতিনিয়ত তার উপর টর্চার চলতে থাকে। তার এখন বেহাল দশা। কিছুদিন পর সে টিভিতে দেখে যেখানে কন্ট্রাকশন হচ্ছিল তা বন্ধ হয়ে গেছে, আর ওখানে এখন পাখিদের জন্য বন বানানো হবে। সেই কাজের উদ্বোধন হচ্ছে। সেই অনুষ্ঠানে হিউসুক সহ আরো বড় বড় নেতারা উপস্থিত ছিল, আর তাদের সঙ্গে সেখানে জোগিলও আছে, কারণ জোগিল এখন প্রসিকিউটর বাদ দিয়ে এখন পলিটেকনিক্যালের নেতা হয়ে গেছে। এসব দেখে বাগচি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় সে এক ষড়যন্ত্রের শিকার, আর তার পিছনে তার সহকর্মী এবং জোগিলের হাত আছে।
ওই দিন রাতে ঘুমাতে গেলে বাগচির অতীতের কথা মনে পড়ে যায়। লি মারা যাওয়ার অপরাধে বাগচিকে গ্রেফতার করলে সেখানে জগিল আসে আর তাকে বলে এটা স্বীকার করে নিতে যে তাকে মারার জন্য লি মারা গেছে, আর এটাও বলবে এটা ইচ্ছাকৃত হয়নি। যখন লিকে জিজ্ঞাসাবাদ করছিল তখন লি তার উপরে অ্যাটাক করে দেয়, আর আত্মরক্ষার জন্য সে লিকে প্রতিহত করতে গিয়ে আঘাত করে বসে, আর তাতেই লির মৃত্যু হয়। আর এটা একটা দুর্ঘটনা। তবুও বাগচি এমনটা বলতে চায় না। তার ধারণা অনুযায়ী লি শ্বাসকষ্টের কারণেই মারা গেছে, আর তার কাছে একটা ইনহেলারও ছিল, একটু খুঁজলে হয়তো সেটা পাওয়া যাবে। জগিল তাকে বলে পুলিশ বলছে লির কোনো শ্বাসকষ্ট ছিল না, কারণ লির কাছে কোনো ইনহেলার পায়নি তারা, আর ডাক্তারও এটা কনফার্ম করছে লির কোনো রোগ নেই। এর মানে সবাই বাগচিকে খুনি প্রমাণ করতে চায়। তাই যদি বাগচি সবাইকে এটা বলে আত্মরক্ষার জন্য সে লিকে মেরেছে, তাহলে জগিল এই পুরো ব্যাপারটা আদালতে এমনভাবে পেশ করবে যাতে বাগচিকে ক্ষমার দৃষ্টিতে দেখে, আর অন্য কর্মীরাও তাকে সাহায্য করবে, আর এটাই একমাত্র পথ। এসব শুনে বাগচি জগিলকে বিশ্বাস করে নিয়েছিল, আর সেই অনুযায়ী বাগচি আদালতে বলে সে দোষী। তবে আদালত তাকে একদম ছাড় দেয় না, আর তখন তার সহকর্মী তার হয়ে কোনো কথাই বলে না। এই কারণে তখন বাগচির 15 বছর সাজা পেয়েছে। আর এখন বাগচি সবটা বুঝে যায় তার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছিল। বাগচি নিজেকে প্রমাণ করতে আবারও তার কেসটা রিওপেন করতে চায়। বাগচি একটা আবেদন লেখে আর সেটা হাইকোর্টে পাঠায়। তবে ওই আবেদনটা জেলের চিফ ওয়ার্ডেন আটকে দেয়। পরের দিন বাগচিকে জেলের চিফ ওয়ার্ডেন ডেকে পাঠায় এবং বলে এসব চিঠি পাঠিয়ে উপরমহলকে শুধু শুধু বিরক্ত করার কি দরকার, তাই এসব বাদ দিয়ে নিজের সাজাটা ভালোভাবে কাটাও। তখন বাগচি এটাও বুঝে না এখানে কেউ তার পক্ষে নয়, আর তার কাজ করিয়ে নেওয়ার জন্য এখানকার কিছু লোককে তার নিয়ন্ত্রণে আনতে হবে। একদিন ওই জেলে কিছু কারারক্ষী সবাইকে জিজ্ঞাসা করে কারো জমি জমার মামলা নিয়ে কোনো ধারণা আছে কিনা, কারণ এই রক্ষী তার জমি নিয়ে সমস্যার মধ্যে আছে। এটা শুনে বাগচির সামনে এগিয়ে আসে, কারণ এসব বিষয় তার কাছে পানির মতো সহজ কাজ। আর বাগচি যে একজন প্রসিকিউটর ছিল এটা শুনে সব কারারক্ষীরা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসে। বাগচি তার দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে তাদের সমস্যা সমাধান করে দেয়। এতে করে ওখানকার গার্ডরা বাগচিকে কিছু সুযোগ সুবিধা দেওয়া শুরু করে। বাগচির রুম থেকে ওই আসামিগুলোকে সরানো হয় যারা তাকে মারধর করত, আর তাকে ভালোভাবে খেতে দেওয়া হয় আর ভালো মতো চলার সুবিধাও দেওয়া হয়। এর মানে বাগচি তার মেধা আর দক্ষতা দিয়ে এই কারাগারে নিজের একটা পরিচয় বানিয়ে ফেলেছে। এভাবে 5 বছর কেটে যায়। এরপরে জেলে হানচিয়ন নামের একজন নতুন আসামি আসে। তার বিরুদ্ধে 10টিরও বেশি মামলা ছিল, কারণ সে জালিয়াতি করে মেয়েদের থেকে টাকা পয়সা নিত, আর এই জন্য সে এই নভেম্বরের মতো জেলে আসে। এই জেলে প্রায় সবার সঙ্গে হানের পরিচয় আছে। এদিকে এই 5 বছরে এখন বাগচি একজন বিখ্যাত কয়েদি, কারণ এই কারাগারে অনেক কর্মকর্তা থেকে শুরু করে অনেক আসামিও তার থেকে আইনি পরামর্শ নেয়। তার পাশের কয়েদিটি তার সাজা কমানোর উপায় জানতে এসেছে। তার দোষ হলো সে তার মেয়ের ধর্ষককে লোক দিয়ে খুন করায়, কিন্তু সে একজন ব্যবসায়ী। এসব কথা বাগচি ভালোভাবে শুনে এবং তাকে বলে আবারও উপরমহলে আপিল করতে। বাগচি তাকে আরও বলে তার কিছু কথা পরিবর্তন করতে এবং তার সঙ্গে কিছু সাক্ষী ভাড়া করতে। এভাবে ঘটনা পরিবর্তন আর কিছু সাক্ষী আর আইনের কিছু নিয়ম বলে, আর এসব দিয়ে যদি আপিল করে তাহলে লোকটির সাজা অনেক কমে যাবে। এরপরে দেখা যায় সব কয়েদিরা কাজ করছে, আর তখন জেলের ওয়ার্ডেন সেখানে আসে। ওই ওয়ার্ডেন একদিন বাগচিকে একটি চিঠি বাইরে পাঠাতে দিত না, আর সে তার জন্য উপহার নিয়ে এসেছে। এর কারণ হলো সে ওয়ার্ডেনের সাহায্য করেছিল আইনি বিষয়। সেই উপহারে সে তাকে লুকিয়ে সিগারেট দেয়, কিন্তু বাগচি তা সবাইকে নিয়ে খায়। সবাই সেখানে আনন্দ করছে, আর এখানে হানও আসে। তখন টিভিতে অতিথি পাখিদের দেখাচ্ছিল। হান সেটা দেখে বলে রাশিয়া থেকে 15 দিন টানা উড়ে এই পাখিগুলো কোরিয়াতে আসে, আর এই সময় তারা কিছুই খায় না আর কোথাও থামে না, একদম কোরিয়ার ওই জায়গাতে এসেই থামে আর সেখানেই খাবার খায়। এই কথা শুনে বাগচি চমকে ওঠে, কারণ লি ঠিক একই বর্ণনা দিয়েছিল, কিন্তু একই কথা হান কিভাবে জানে। বাগচি রেগে হানকে জিজ্ঞাসা করে এই কথা কোথায় শুনেছ? ওই ডাঙ্গার দলে কি তুমি ছিলে? আর সত্যি সেদিন ডাঙ্গার দলে হান ছিল। এতে বাগচির কথা শুনে হান ভয় পেয়ে যায় আর কিছুই স্বীকার করে না। সে বলে আমি প্রকৃতিপ্রেমী, তাই এসব জানি। তবে বাগচি তখন ভালোভাবে বুঝে নেয় সে ওই দলে ছিল, আর হিউসুকের বিরুদ্ধে হান আদালতে বয়ান দিলে সব প্রমাণ হয়ে যাবে, আর হয়তো সে এটাও জানতে পারবে কিভাবে লি মারা গিয়েছিল, কি সেই রহস্য। কিন্তু জোর করে তো কোনোভাবে বাগচি ওই উত্তর বের করতে পারবে না, কারণ হান অনেক চালাক। তাই বাগচিকে এমন কিছু করতে হবে যাতে হান তার পক্ষে আসে, আর তারপরে হানের থেকে সব উত্তর পাওয়া যাবে। পরের দিন বাগচি হানের উকিলের সঙ্গে দেখা করতে আসে। জালিয়াতির জন্য হান জেলে এসেছে। সেখানে এসে বাগচি কিছু পয়েন্ট উকিলকে বলে যাতে হানের সাজা কমে যায়, বা কি কি করলে হানকে নির্দোষ প্রমাণ করা যাবে। এগুলো বাগচি হানকে অনুগত করার জন্যই করেছে, কারণ হান একবার বাহিরে যেতে পারলে সে বাগচিকে কিছু সাহায্য করতে পারবে, যা বাগচি কখনো বাহিরে গিয়ে জানতে পারবে না।
হান এরপরে বাগচির কাছে আসে। তখন বাগচি তাকে জিজ্ঞাসা করে পাখিদের সেই ব্যাখ্যার কথা কোথায় শুনেছ। তখন হান সবটা বলা শুরু করে। আজ থেকে 5 বছর আগে হান এবং আরো অনেকে একটা এনজিওর কাজে গিয়েছিল। ওখানে নাকি পাখিদের নিয়ে কিছু শিখিয়ে তাদের বেতন দেওয়া হবে, আর তাদের পাখিদের নিয়ে পড়ানো হয়, আর সবাইকে একটা জায়গায় নিয়ে সেখানে গোলমাল করতে বলে, আর সবাই সেটাই করে, আর তারা গ্রেফতার হয়ে যায়। কিন্তু হান ওখানে যায় না, আর সে বেঁচে যায়। বাগচি হানকে জিজ্ঞাসা করে ব্যবসায়ী হিউসিক কি ওই দিনের ডাঙ্গাটা লাগিয়েছিল। হান বলে হ্যাঁ। এরপরে বাগচি হানকে সেখান থেকে বের করার ব্যবস্থা করে। বাগচি এই 5 বছর ধরে পরিকল্পনা করে যাচ্ছে, কারণ শুধু কেসটা রিওপেন করলে কিছু হবে না, এর জন্য কিছু প্রমাণও জোগাড় করতে হবে, যাতে করে বাগচি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর এটা করলে আসলে অপরাধীকেও সাজা দেওয়া সম্ভব, কিন্তু সেই সব তথ্য আনতে একজন পাকা লোকের দরকার ছিল। আর তাই প্রতিদান স্বরূপ বাগচি হানকে এটা করতে বলে। বাগচি আরও বলে এতে হানকে বড় বড় ব্যবসায়ী পলিটিশিয়ানের মুখেও পড়তে হতে পারে, কিন্তু কোনো ভয় করো না, এমনভাবে প্রশিক্ষণ দেব তোমায় যাতে তাদের সামনে থেকেও সেই প্রমাণ নিয়ে আসতে পারো। এরপর বাগচি কয়েকদিন এভাবে হানকে প্রশিক্ষণ দিতে থাকে, আর হানকে একটা স্বাক্ষর নকল করতে দেয়, কারণ এটা একটা বড় কাজে লাগবে। আর এটাও বলে এখান থেকে বেরিয়ে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না, সে সেই সব করবে যা তাকে বলা হয়েছে, আর নিজে থেকে এগিয়ে কোনো কাজ যেন সে না করে। এরপরে কোর্টে কিছু বিশেষ ধারা আর আইনি উপায়ের মাধ্যমে হানকে নির্দোষ প্রমাণ করা হয়। সেখান থেকে ছাড়া পেয়ে হান ওই গ্রুপের কাছে যায় যাদের সঙ্গে ওই ডাঙ্গায় সে গিয়েছিল। ওখানে কথার ছলে হান লির কথা জানার চেষ্টা করে, তবে সেখানকার সবাই লির কথা এড়িয়ে যেতে থাকে। এতে কাজ না হয় হান সবার মতো মাতালের অভিনয় করে, আর তারপর লির কথা জিজ্ঞাসা করে, আর সঙ্গে সঙ্গে রেকর্ডারটা অন করে রাখে সব রেকর্ড করার জন্য। এই রেকর্ডারটা খাবারের সঙ্গে বাগচির কাছে পাঠায়, আর বাগচি সেটা শোনে আর সেই অনুযায়ী ট্রায়াল সাজায়। এই রেকর্ডারে স্বীকার করে যে বাগচির কারণে লি মারা যায়নি, লিকে তাদের বস হিউসুক খুন করেছিল। আর লি এমন এক শ্বাসরোগী ছিল যার 1 ঘন্টা পর পর ইনহেলারের দরকার হতো, আর সেই ইনহেলার সরিয়ে তাকে মারা হয়েছিল। এবার সেই রেকর্ডারটা বাগচি কোর্টের বিচারকের কাছে পাঠিয়ে দেয়, আর ওই রেকর্ডার শুনে সে ঠিক করে ওই কেসটি রিওপেন করার অনুমতি দেবে। আর এটা ওই ব্যবসায়ী হিউসুক জেনে যায়, আর সে এই কথা জোগিলকেও জানায়। এরপর হিউসুক এসে তার লোকদের মারধর শুরু করে, কারণ এরা ছাড়া আর কেউ এসব কথা জানতো না। আর বাগচি এগুলো না পেলে আবার কেস রিওপেন করতে পারতো না। জোগিল সেখানে আসে, সে অনেক রেগে আছে, কারণ সে হিউসুককে লির খুনের বিষয়টা ধামাচাপা দিতে বলেছিল, আর সে হিউসুককে বাঁচাতে বাগচিকে ফাঁসিয়ে দিয়েছিল। যদি তার জন্য জোগিল ফেসে যায় তাহলে সে সেটা কিছুতেই মেনে নেবে না। সে হিউসুককে বলে সামনেই আমার নির্বাচন, এর আগে কোনোভাবেই যেন বাগচি কোর্টে না পৌঁছায়। এরপর হিউসুক গিয়ে সেই এনজিও লোকদের পেটাতে শুরু করে, কারণ লির ব্যাপারে তাদের মুখ বন্ধ রাখতে বলেছিল। এসব তারা কাকে বলেছে? তারা বলে কয়েকদিন আগে তাদের সাথী হানকে সবটা বলেছিল। অন্যদিকে জোগিল তার প্রিয় আইনজীবী ইয়ানমিনকে তার বাড়িতে ডাকে, আর তাকে বোঝাতে থাকে সে অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে, কারণ বাগচি সেই পুরনো কেস আবার ওপেন করেছে। বাগচি তো এগুলো করে কিছুই পাবে না, তবে এই গুজব ছড়ালে আমার নির্বাচনে অনেক ইফেক্ট পড়বে। আর ইয়ামিনকে বলে বাগচিকে যেন গিয়ে এটা বোঝায় সে নির্বাচন শেষ হলে এই কেসটা যেন রিওপেন করে। এরপর ইয়াংমিং বাগচির কাছে আসে, আর বাগচিকে হুমকি দিয়ে বলে এসব যেন সে বন্ধ করে দেয়, শুধু একটা প্রমাণ দেখিয়ে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারবে না। উত্তরে বাগচি বলে আমি 5 বছর ধরে ঠান্ডা মাথায় এই প্ল্যান করে যাচ্ছি, আর এখন আমার ব্রেন অনেক বেশি পরিষ্কার, তাই কিভাবে ভালো হবে সেটা আমি খুব ভালো করেই জানি। রাতে বাগচিকে হান ফোন করে জানায় যে তার এক সাথীকে অনেক মেরেছে, তাই এখন সেও নিরাপদ নয়, এজন্য সে আর কিছুই করতে পারবে না, আর বাগচি যেন আর যোগাযোগ না করে। পরের দিন হান তার প্রেমিকার সঙ্গে ঘুরতে বের হয়, আর হঠাৎ তাদের সামনে একটি গাড়ি এসে থামে। হান এগিয়ে গিয়ে দেখতে যায়, আর তখনই এক লোক হানের উপরে আক্রমণ করে আর তাকে মারতে থাকে। এই লোকটিকে বাগচি পাঠিয়েছে। সে হানকে বলে তোমার ঋণ এখনো পরিশোধ হয়নি, তাই এখন বাগচির জন্য কাজ করতে হবে, সেটা না করলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর হান বাগচির সঙ্গে দেখা করতে যায়। বাগচি হানকে বলে তুমি আমার কাজ না করলেও তোমার বিপদ, আর ওদিকে জোগিল তোমায় পেলেই মেরে ফেলবে, এখন বাঁচতে হলে আমার সাথে কাজ করতে হবে। তখন বাগচি এরপর কি করতে হবে সবটা বুঝিয়ে বলে। হান জোগিলের নির্বাচনী সভায় চলে যায়। সেখানে জোগিল ভাষণ দিচ্ছিল, আর হান সেখানে গিয়ে ভলান্টিয়ার সেজে তাদের সঙ্গে নাচ গান করে, এমন অনেক কাজ করে সে জোগিলের প্রশংসা কুড়িয়ে নেয়। আর তখন কায়দা করে জোগিলের সাথে একটা ছবি তুলে নেয়, কারণ এটা পরে তার কাজে আসবে। এরপর হান তার দক্ষতা দিয়ে ওই নেতার দলের ম্যানেজার মেয়েটিকে পটিয়ে ফেলে, আর তার সঙ্গে সম্পর্কে যায়।
রাতে মেয়েটি যখন ঘুমিয়ে পড়ে সেই সুযোগে হান তার হিসাব খাতার ছবি তুলে নেয়, কারণ খাতাগুলোতে এই নির্বাচনের জন্য কাকে কত টাকা ঘুষ দিয়েছে সেই হিসাব লেখা আছে। আর সেই সব কিছু ফাঁস করে দেয়। এই নিউজ কোর্টে বিচারক দেখতে পায় আর জগিলের ওপর অপবাদের মামলা লেগে যায়। এরপর সে বাগচি আর ইয়াংমিনকে ডেকে পাঠায়। এখানে ইয়াংমিন বলে জগিলকে অপদস্থ করতে বাগচি কেস রিওপেন করতে চায়। এরপর বিচারক বাগচিকে জিজ্ঞাসা করে, তখন তো তুমি সেই দোষ স্বীকার করে নিয়েছিলে, তাহলে 5 বছর পর এই কেস রিওপেন করার কি মানে? তখন বাগচি সত্যিটা বলে যে আগে সে যা বলেছিল তা জগিলের ফাঁদে পড়ে বলেছিল, কিন্তু আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা দিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এটা শুনে বিচারক কেস রিওপেন করার অনুমতি দিয়ে দেয়। আর ইয়াংমিন জগিলের কাছে গিয়ে বলে কেস রিওপেন হয়ে গেছে। আর বাগচি এখন কোর্টে জগিলকে সাক্ষী হিসেবে ডেকেছে। সে বলেছে এই সবের পেছনে জগিলই আছে। এসব শুনে আবার জগিল অনেক রেগে যায়। সে কিছুতেই কোর্টে যেতে রাজি হয় না। এরপর জগিল উপর মহলে কিছু নেতাদের সঙ্গে কথা বলে আর তারা বাগচির কারাগার পরিদর্শনের নাম করে কিছু লোককে পাঠায় সেখানে। আর ওই কারাগার তল্লাশি শুরু করে। বাগচির রুমে কেসের প্রমাণ পেয়ে তারা সেখান থেকে সেটা নিয়ে যায়। এর মানে জগিল বাগচিকে থামাতে চাইছে। বাগচি আবার হানকে ফোন দিয়ে বলে এখানকার পরিবেশ একদম ভালো না। জগিল তার চাল চেলেছে আর এখনই হান তার একমাত্র ভরসা। হান যদি তার কাজ ঠিকভাবে করে তাহলে তারা দুজন এই সমস্যা থেকে বাঁচতে পারবে। সব পরিকল্পনা অনেক আগেই বাগচি তাকে বলে দিয়েছিল। আর আবার হান সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। প্রথমে দুজন লোককে তাদের দলে আনা দরকার। একজন হলো জগিলের সেই ঘনিষ্ঠ পুলিশ অফিসার যে ওই দিন লিড জিজ্ঞাসাবাদের সময় ছিল। আর দ্বিতীয়জন হলো জগিলের প্রিয় প্রসিকিউটর ইয়াংমিন। এরপর হান বাগচির অ্যাকাউন্ট থেকে অনেক টাকা উত্তোলন করে আর সেই টাকাগুলো পুলিশটাকে দিয়ে তাকে হাত করে নেয়। তবে ইয়াংমিনকে হাত করা খুবই কঠিন। সে সবাইকে এড়িয়ে চলে সব সময়। এখানে হান নিজেকে একজন প্রসিকিউটর সাজায়। আইডি জাল করে আইনি বিষয়ে কিছু ধারণা নিয়ে তার নিজের ব্যবহার পরিবর্তন করে। একজন প্রসিকিউটর মতো ব্যবহার করে। একটা পার্টিতে এসে হান সবার সঙ্গে ভাব জমাতে শুরু করে, কারণ এই কাজে তো হান অনেক এক্সপার্ট। এই ব্যাপারটা ইয়াংমিনের নজর কাড়ে আর এখানে তাদের দুজনের মধ্যে পরিচয় হয়ে যায়। একদিন হান ইয়াংমিনের অফিসে যায় আর তাকে কথার জালে ফাঁসাতে শুরু করে। আর তাকে বোঝাতে থাকে ইয়াংমিন হলো জগিলের প্রিয় প্রসিকিউটর আর তার জন্য সে অনেক কাজও করেছে। তবে জগিল তেমন সুবিধার না। সব জায়গায় নির্বাচনের জন্য ঘুষ দিয়ে বেড়াচ্ছে, অনেক অপরাধ করছে ইদানিং। আর এসব ফাঁস হলে তো ইয়াংমিনও তার সঙ্গে বিপদে পড়ে যাবে। তাই আর জগিলের জন্য কাজ না করাই ভালো। হানের কথাগুলো ইয়াংমিনকে ভাবিয়ে তোলে। এরপর ইয়াংমিন একটা কাজে বাহিরে যায়। সেই সুযোগে হান জগিলের সাক্ষীনামা বের করে আর সেখানে ইয়াংমিনের সই করে দেয়। আর এই সইটাই হান শিখেছিল অনেক দিন ধরে। এরপর ওই সাক্ষীনামা কোর্টে চলে যায় আর আবার জগিলকে কোর্টে হাজির হওয়ার হুকুম দেয়। এতে জগিল অনেক ক্ষেপে যায় আর ইয়াংমিনের কাছে আসে। তাকে জিজ্ঞাসা করছে কেন সে এটা করলো। ইয়াংমিন বলে আমি করিনি। তবে জগিল তার কোনো কথাই শোনে না এবং খুব বাজেভাবে ইয়াংমিনকে অপমান করতে থাকে। এসব শুনে ইয়াংমিনেরও রাগ হয় আর তাদের দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তখন ইয়াংমিন ঠিক করে নেয় সে জগিলের হয়ে এই কেস লড়বে না আর এবার সে আদালতে নিরপেক্ষ থাকবে আর দোষীকেই শাস্তি দেবে। ইয়াংমিন তার সহকারীকে বলে হিউসুক আর তার দলবলকে গ্রেফতার করো আর সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করো। এদিকে হিউসুক খানকে তার বাড়ি থেকে উঠিয়ে আনে আর মারধর করে আর হিউসুক খানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে হানকে তারা মারতে যাবে এমন সময় সেখানে ইয়াংমিনের পাঠানো পুলিশ চলে আসে। সেখানে থাকা সবাইকে তারা গ্রেফতার করে নেয় আর হানকেও তাদের সঙ্গে গ্রেফতার করে, কারণ ইয়াংমিন জেনে গেছে হান একজন জালিয়াত আর সে বাগচির সঙ্গে একই জেলেই ছিল আর তার সঙ্গে ভালো সম্পর্কও আছে। ইয়াংমিন হানকে জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব, তোমায় বাগচি কেন সাহায্য করেছিল জেল থেকে বের হতে। হান তার কথার জাল বুনতে শুরু করে আর বলতে থাকে বাগচির কেসটা হলো একটা ট্রেন্ডিং বিষয়। তাই এই কেসের সত্যতা একবার যদি ইয়াংমিন বের করে ফেলে তাহলে কোরিয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রসিকিউটর সমাজে সে হিরো হয়ে যাবে আর এটাই তার করা উচিত এখন। এসব শুনে ইয়াংমিনের মনেও লোভ জাগে আর এবার ইয়াংমিন ভেবে নেয় সে বাগচিকে সাহায্য করবে। অন্যদিকে জগিলের সেই ঘনিষ্ঠ পুলিশ অফিসার তার কাছে আসে একটি উদ্দেশ্য নিয়ে। এরপর জগিল বাগচির সঙ্গে দেখা করতে আসে সেই জেলে আর তাকে বোঝাতে থাকে যা হওয়ার তা হয়ে গেছে, সে যেন কেসটা রিওপেন না করে, কারণ নির্বাচনে জগিলের অবস্থান অনেক ভালো। তাই একবার সে জিতে গেলে সে তখন আগে বাগচিকে এখান থেকে বের করে নেবে। এবার আর বাগচি তার কথার জালে ভোলে না। সে বলে আমি একজন ভায়োলেট প্রসিকিউটর আর তোমার ষড়যন্ত্রের শিকার মাত্র, আর এর সত্যতা আমি সবার সামনে আনবো। তখন জগিল লির মৃত্যুর কথা বলে। সেই রাতে বাগচি ঘুমাতে গেলে সেখানে জগিল যায় আর লির থেকে তার ইনহেলার কেড়ে নেয় আর সেখানে শ্বাস বন্ধ হয়ে লি মারা যায়। এই কাজে ওই পুলিশ অফিসার আর হিউসুক তাকে সাহায্য করেছিল আর এমন করেই বাগচিকে ফাঁসিয়েছিল তারা।
জগিল বাগচিকে বলে, আমার কথা শুনে যদি ওই পুলিশের হামলায় কেস নিয়ে এত ঘাটাঘাটি না করতে তাহলে তোমার সঙ্গে এমন কিছুই হতো না। এরপর বিচারের দিন দেখা যায় সেখানে জগিল আসে। অন্যদিকে পুলিশ বাগচিকে যাওয়ার আগে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে আর সেখান দিয়ে এক কয়েদি যাচ্ছিল। বাগচি তাকে ডাকে, তবে লোকটি এসে বাগচিকে ছুরি দিয়ে মেরে দেয়, কারণ জগিল ওই জেলের ওয়ার্ডেনের সঙ্গে চুক্তি করে, যে কারণে সে তার সাথীকে বাধ্য করে এই কাজটি করার জন্য। এদিকে সময় পার হয়ে যাচ্ছে, তবুও বাগচি আসছে না, তাই একটু সময় কাজ মুলতবি করে বিচারক। কোর্টের টাইম পার হলে আর এই কেস কোর্টে আসবে না, আর পরে বাগচি আসলে জগিল তাকে জিততে দেবে না। তখন হান সেখান থেকে পালাতে থাকে। সে দেখে বাগচি সেই আহত শরীর নিয়ে কোর্টে চলে এসেছে। এরপর বিচারক কাজ শুরু করে। বাদী পক্ষ হলো জগিল আর বিবাদী পক্ষ হলো বাগচি। প্রথমে বাগচি হানকে ডাকে আর জিজ্ঞাসা করে, তুমি কি 5 বছর আগে কোনো এনজিওতে কাজ করেছিলে? তারা তোমাদেরকে কি কাজ করিয়েছিল? আর সে কি লিকে চেনে? আর লির কি কোনো শ্বাসকষ্টের সমস্যা ছিল? তখন হান উত্তর দেয়, হ্যাঁ, আমি একটি এনজিওতে কাজ করেছিলাম, আর তাদের কাজ ছিল ওই প্রতিবাদ মিছিলটা ভেঙে সহিংসতা রূপ দেওয়া। আর ওই হামলাকারী লিকে সে চিনত। অনেক বড় শ্বাসরোগী ছিল সে ইনহেলার ছাড়া থাকতেই পারতো না। এরপর বাগচি জিজ্ঞাসা করে, তুমি কি হিউসুককে চেনো? সে কি তোমাদের ওই গোলমালটা লাগাতে বলেছিল? হান উত্তর দেয়, হ্যাঁ, আর সেই হিউসুকের অনেক কাজ আগেই করে দিয়েছে। আর এই হিউসুক অনেক টাকা পাঠাতো জগিলের কাছে তার নির্বাচনের জন্য, আর সেই টাকা সে নির্বাচনে জেতার জন্য ঘুষ হিসাবে সব জায়গায় দিত। এতে এটা তো বোঝা যায় যে জগিলের সঙ্গে হিউসুকের টাকা লেনদেনের সঙ্গে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তখন হানের কথায় প্রমাণ চায় কোর্ট। হান কি এসব কথার কোনো প্রমাণ দেখাতে পারবে যাতে এটা প্রমাণ হয় সে এনজিওতে কাজ করত আর জগিল হিউসুকের কাছে টাকা পাঠাতো? তখন হান তার ফেসবুক পোস্ট দেখায়, সেখানে ওই এনজিওর একটা ছবি ছিল, আর অন্যটা দেখা যায় সেই ছবিটা যেটা হান কায়দা করে জগিলের সঙ্গে তুলেছিল, আর এটা প্রমাণের জন্যই হান তুলেছিল। আসল ঘটনা হলো জগিল হিউসুককে সেই কেস থেকে বাঁচিয়েছিল, আর তার বিনিময়ে সে জগিলকে টাকা দিত যাতে সে নির্বাচন জিততে পারে। কিন্তু এগুলো হান ডেলিভারি করতো না, অন্য লোকরা করতো। কিন্তু জগিল আর হিউসুকের সম্পর্ক প্রমাণ করাতেই এমনটা প্ল্যান করছে। এই ছবি দুটো দেখে হান সবাইকে বোঝায় জগিল আর ব্যবসায়ী হিউসুকের মধ্যে একটা সম্পর্ক আছে লেনদেনের, যেটা হান আগেই বলেছিল। এরপর ইয়াংমিন উঠে দাঁড়ায় আর হানকে বলে, তোমার কথা কতটা সত্যি? হান উত্তরে বলে, 100% সত্যি। এটা শুনে ইয়াংমিন আর কোনো প্রশ্নই করে না। যদিও সে জগিলের উকিল, কিন্তু সে তো ঠিক করে নিয়েছে বাগচিকে সাহায্য করার। এরপর কাঠগড়ায় জগিলকে ডাকা হয়। আবার ইয়াংমিন তাকে জিজ্ঞাসা করে, আসামি পক্ষের সাক্ষী হান তার সঙ্গে হিউসুকের লেনদেনের দাবি করেছে, তার কথা কতটা সত্য? জগিল বলে, এসব মিথ্যা। তখন ইয়াংমিন কিছু রিপোর্ট সেখানে রাখে, সেগুলোতে লেখা হিউসুকের আগে আরও 4টা অপরাধের মামলা হয়েছিল, কিন্তু তখন জগিল চিফ প্রসিকিউটর থাকায় ওইসব মামলাগুলোকে সে দুর্বল দেখে ক্লোজ করিয়ে দেয়। আর এখান থেকে প্রমাণ হয় কোনো তো সম্পর্ক আছে। এবার বাগচি আসে জগিলের কাছে আর জিজ্ঞাসা করে লিকে কে হত্যা করেছে। উত্তরে জগিল বলে যে আসামি হয়ে জেল খেটেছে সে। এটা শুনে বাগচি বলে, কাউকে খুন করার কোনো তো কারণ অবশ্যই থাকে, সেটা হয়তো কোনো লাভ বা লাভের জন্য খুন। তবে লি খুন হলে এখানে কার লাভ হচ্ছে? আর এখানেই বোঝা যায় লাভ হয় হিউসুক আর তার সহকারী জগিলের। লির মৃত্যুতে হিউসুকের লাভ হয়েছে, কারণ লি ওই গোলমালের কোনো কথাই বলতে পারবে না। আর জগিল লিকে মেরে হিউসুকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। বাগচি সোজাসুজি বলে লিকে জগিলই মেরেছে। তখন জগিল বলে, এর কি কোনো প্রমাণ আছে? আর সেই সময় ওখানে সেই পুলিশ অফিসার আসে আর তার হাতে একটা রেকর্ডার আছে। বাগচি বলতে থাকে, লির সব সহকর্মীরা বলে তার শ্বাসকষ্ট ছিল, কিন্তু তাও পুলিশ লির কাছে কোনো ইনহেলার পায়নি, কারণ তার থেকে ওটা সরিয়ে নেওয়া হয়েছিল, আর সেই হলো খুনি। এবার সেই রেকর্ডারটি সবাইকে শোনানো হয়, আর এতে জগিল আর তার সহকর্মী সেই পুলিশের কথা ছিল। এর জন্য ওই পুলিশ অফিসার জগিলের কাছে গিয়েছিল। তখন রেকর্ডারে শোনা যায় জগিল বলছে, নির্বাচনের পর তোমার মুখ বন্ধের জন্য টাকা দিয়ে দেব। আর জগিলকে সে বলে, স্যার ইনহেলারটা লুকিয়েছেন তো ঠিক মতো? এরপর রেকর্ডার থামিয়ে একটা ইনহেলার দেখিয়ে বলে, এটাই সেই ইনহেলার। এটা দেখে জগিল এসব একেবারেই মেনে নিচ্ছিল না। সে অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে বলে এসব বানানো। আর বাগচির সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে যায়, ওই ইনহেলার আসল কিছুতেই হতে পারে না, সে নকল একটা নিয়ে এসেছে। আবার বাগচি তখন জিজ্ঞাসা করে, কিভাবে জানলে এটা নকল? বাগচি বলে, জগিল কি করে জানে? আবার রেকর্ডারে বাকিটা শোনানো হয়, আর সেখানে জগিল বলে সেটা সে নদীর পানিতে ফেলে দিয়েছিল, আর তাই এটা কেউ খুঁজে পাবে না। তাই জগিল জানে বাগচির আনা ইনহেলারটা নকল। কথায় কথায় জগিল নিজেই প্রমাণ করলো লি শ্বাসরোগী ছিল, আর তার ইনহেলারটা জগিলই সরিয়েছিল। এর মানে জগিলই আসল খুনি। তার সত্যতা ফাঁস হয়ে যায়, সে পাগলের মতো ব্যবহার শুরু করে। রেগে সে উপর মহলের অনেকের নাম ফাঁস করে দেয়। তখন বিচারক জগিলকে তার শাস্তি শোনায়। এরপর বাগচিকে মুক্তি করে দেয়।
ইয়াংম্যান সত্যর পাশে থাকায় সবাই তার প্রশংসা করছে। এই পুরো মুভিতে আইন সমাজের ভিতরে এক ভয়ঙ্কর সত্যতা তুলে ধরা হয়েছে, কিভাবে জগিলের মতো লোকেরা উপর মহলের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের প্রভাব বিস্তার করে, আর তারা কেনই বা এমন লোকদের সাহায্য করে, আর তার সঙ্গে বাগচির মতো এমন লোকদের কেন বা কিসের জন্য শাস্তি পেতে হয়। তবে সবশেষে এটাই বাস্তব যে আইনের বাহক যদি সত্যপরায়ণ আর দক্ষ হয়, আর ইয়াংম্যানের মতো লোকেরা যদি সাহায্য করে, তাহলে জয় অসম্ভব বলে কিছু নয়।